তো যেটি বলছিলাম যে জামাত বিএনপির কাউকে পেলে ভালো হতো। তো আমি যে প্রসঙ্গটা দিয়ে শুরু করতে চাই নকিব ভাই আপনার কাছে, আপনি ধরেন জামাতের পক্ষে একটা হাইপ দেখছি আমরা, মানে ব্যাপক রকম একটা প্রচারণা, ব্যাপক রকম একটা বিষয় আমরা দেখছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া খুললেই মানে জামাত 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 ধানের এই দাড়িপাল্লা দাড়িপাল্লা দাড়িপাল্লা। এই হাইপের কারণটা কি? ধরেন আমরা যদি সর্বশেষ জামাতের যেই সংসদীয় আসন সেটি ছিল বোধহয় সর্বশেষ 18টা জাতীয় সংসদ, 17টা, 2001 সালে 17টা, 91 সালে ছিল 18টা। জি, তো এই 17টা থেকে সর্বশেষ এই 17টা থেকে কেন জামাত 151টায় চলে যাবে? কি মনে করেন, মানে আপনার ব্যাখ্যার জায়গাটা আমি একটু শুনতে চাই। এটা নিয়ে ধরেন জনগণের একটা কৌতূহল আছে। হঠাৎ করে জামাত কেন ভাবছে যে তারা সরকারে যাবে, বা জনগণ কেন মনে করছে যে জামাত সরকারে যাবে? 17 থেকে 151 ইটস এ বিগ জাম্প। অবশ্য মাঝখানে সময়ও গেছে, ধরেন প্রায় 25 বছর ধরেন মাঝখানে চলে গেছে, 24-25 বছর। আপনার কাছ থেকে শুনি। জি, অনেক ধন্যবাদ সরোর ভাই, সরোর ভাই। তো প্রথমে আমি সবাইকে, দর্শকদেরকে শুভেচ্ছা জানাতে চাই, তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে আজকে হলো লাইলাতুল গুজব, এবং গুজবই হলো কাপুরুষদের শেষ অস্ত্র। কনক সরোর ভাই যেটা বলেছেন যে তিনি বিএনপির পক্ষ থেকে একজনকে ইনভাইট করেছেন, কিন্তু নৈতিক জায়গা থেকে বিএনপির কারো আসার সাহস হবে না। যেভাবে আপনারা দেখেছেন যে আমাদের সম্মানিত আমির জনাব তারেক রহমানকে বারবার সরাসরি পলিসি নিয়ে বিতর্ক করার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান সাহেব স্ক্রিনের পিছনে স্ক্রিপ্টেড কথাবার্তার বাইরে কথাবার্তা বলতে গিয়ে যে আউলিয়ে যান, তিনি আপনারা তো দেখেছেন যে চট্টগ্রামে গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবেন। উনি জানান না যে এটা অলরেডি করা আছে। কুমিল্লা ইপিজেড এর ঘোষণা দিচ্ছেন যেটা অলরেডি আছে। উনি যশোরে গিয়ে উনি চিনিকল, বন্ধ চিনিকল খুলে দিতে বলেন। লোকজন আজকেও পর্যন্ত খুঁজছে যে কোন জায়গায় গুপ্তভাবে যশোরে চিনিকল আছে। তিনি নীলফামারীতে গিয়ে বলেন যে মেডিকেল কলেজ করে দিবেন। তো মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা খুব অবাক হয়ে বুঝতে চেষ্টা করে যে আমরা এখানে যেটা পড়ছি এটা কি তাইলে আয়ুর্বেদিক কলেজ নাকি? এই হলো এদের অবস্থা। দে ডোন্ট হ্যাভ এনি সাবস্টেন্স। তারা শুধুমাত্র এই গুজবের ভিত্তিতে খুব ন্যাক্কারজনক ভাবে তারা, এগেন আমি আপনার সাথে যে কথা বলছিলাম যে একজন সাংবাদিকের একটা বিশ্বাস থাকতে পারে, একটা দলের প্রতি সহানুভূতি থাকতে পারে, উইচ ইজ পারফেক্টলি অলরাইট, এটা নিয়ে কোনো অসুবিধাই নেই। কিন্তু যখন নির্লজ্জভাবে দলের পক্ষ থেকে এবং ডিজিএফআই এর পক্ষ থেকে স্ক্রিপ্ট ধরায় দেওয়া হবে সাংবাদিকদেরকে, এবং সেটা তারা সিন্ডিকেটেড ভাবে প্রচার করতে থাকবে, মানে আপনি অবাক হয়ে যাবেন। আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে যে ছাত্রলীগের একজন সাবেক নেতা একটা ফেসবুক স্ট্যাটাস দিল 1 মিনিট পরে, এটা কপি করলো জুলকারনাইন সাহেব, এবং 2 মিনিট পরে এটা মির্জা ফখরুল সাহেবের অফিসিয়াল পেজ থেকে এটা প্রচার হইলো। তারপরে যখন এটা নিয়ে এই টাইম লাইন নিয়ে যখন মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আনা হলো, তখন মির্জা ফখরুলের পেজ থেকে এটা ডিলিট করলো। সো এদেরকে কি, বিএনপি কে কি ডিজিএফআই, ছাত্রলীগ এবং জুলকারনাইন সাহেব চালায়? এই সমস্ত কারণে আপনারা দেখছেন যে মানুষ বিএনপির প্রতি প্রচন্ড ক্ষুব্ধ, প্রচন্ড বিরক্ত। এবং আপনি যে কথাটা বললেন যে কেন 18 থেকে কিংবা 17 থেকে, কিংবা জামাতের বলা হয় যে 4% ভোট, সেখান থেকে এতগুলা কেন বাড়বে? প্রথম কথা হলো যে জামাতকে যেভাবে বিলিটল করা হয়, ডিহিউম্যানাইজ করা হয়। 1991 সালে যখন জামাত একা একা নির্বাচন করেছিল তখন ভোট ছিল 12%। এরপরে 96 সালে ইট ওয়াজ এ লিটল সেটব্যাক। আপনাদের মতো যারা জামাতকে মানে আমি সমর্থক বলবো না, কিন্তু জামাতকে আপনারা পছন্দ হয়তো করেন, কিংবা অনেক মানুষ পছন্দ করে, কিন্তু আওয়ামী লীগকে বেশিও পছন্দ করেন। আওয়ামী লীগের সাথে জামাতের কেয়ারটেকার আন্দোলনের কারণে দেয়ার ওয়াজ এ সেকশন অফ জামাত সাপোর্টার যারা জামাতের প্রতি একটু ক্ষুব্ধ ছিল। এটার আমরা সাথে সাথে রেজাল্টটা পেয়েছি 96 সালে। কিন্তু এটা কিন্তু ভোটের পার্সেন্টেজ কিন্তু খুব বেশি কমেনি, 12 থেকে কমে 10% নেমে এসেছে, কিন্তু এটা কিন্তু সলিড একটা ইয়ে ছিল। তারপরে 2001 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে তো জামাত মাত্র 30টা সিটে নির্বাচন করেছে। এখন 30টা সিটে নির্বাচন করে 4% ভোট পাওয়া ইটস এ বিগ ডিল। তার মানে 270টা সিটে কি জামাতের কোনো সমর্থন নেই? সুতরাং জামাতকে যে মার্জিনালাইজ করে রাখা হয় যে ঠিক আছে তোমাদের 4%-এর বেশি ভোট নাই, এটাও একটা বুদ্ধিভিত্তিক ব্যাংক্রাপসি, বুদ্ধিভিত্তিক একটা দেউলিয়াপনা। তারা জানে যে সেই 91 সালে জামাতের যে 12% ভোট ছিল সেটা থেকে বেড়েছে, কিন্তু
কনক ভাই, রিয়ালিটি হলো যে যখন একটা দ্বিদলীয় সিস্টেম থাকে তখন কিন্তু তৃতীয় দল যতই শক্তিশালী হোক, সেই তৃতীয় দলের সমর্থকরাও কিন্তু দুই দলের এক দলকে ভোট দেয়, কারণ তা না হলে পরে ভোটটা অপচয় হবে। আমেরিকাতেও নির্বাচনে আপনি দেখেছেন যে রিপাবলিকান ডেমোক্রেটদের বাইরে গ্রিন পার্টি, লিবারেটেরিয়ান পার্টি যতই ভালো থাকুক না কেন, এরা কিন্তু ভোট পায় না। সেম থিং ব্রিটিশ নির্বাচনেও, যে কনজারভেটিভ এবং লেবার পার্টির বাইরে কিন্তু থার্ড পার্টিরা খুব বেশি ভালো করতে পারে না। সো এই কারণে আপনার দীর্ঘদিন ধরে বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোটগুলা ছিল অ্যাবাউট 35% মতো বলা হয়, এই 35% যারা বিএনপি এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এই ভোটের কোনো কপিরাইট কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের নেই। এই লোকজনের, বিএনপিকে অনেকে ভোট দিয়েছে আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ হয়ে, আওয়ামী লীগকে অনেককে ভোট দিয়েছে বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে। সো এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন একটা দ্বিদলীয় বাইনারি একটা চয়েস থাকে, তখন সবাই যারা ভোট দেয় তারা সবাই সেই দলকে ভালোবেসে ভোট দেয়, বিষয়টা এটা না, নেগেটিভ ভোটও আসে। সো বাংলাদেশ জামাত ইসলামী এইবারই প্রথম নির্বাচনে একটা বাইনারি চয়েসের মধ্যে হচ্ছে, ইদার অর, 0 আর 1 এর মধ্যে। এবং আপনি যেটা বলছেন যে দিস হাইপ ইজ রিয়েল, মানে আপনি এটা শুধু ফেসবুকে দেখবেন না, আপনি লোকজনের সাথে কথা বললে দেখবেন যে অনেকেই দাঁড়িপাল্লাকে পছন্দ করছে। এবং এটা এই কারণে না যে তারা সবাই জামাতের সমস্ত পলিসির সাথে এগ্রি করে। আপনি দেখবেন যে হিন্দু মহিলা, তারপরে খুব একেবারে খুব প্রোগ্রেসিভ মডার্ন মহিলা, যারা পর্দার ব্যাপারে অত সচেতন না, ওয়েস্টার্ন পোশাক পরে, এরাও কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে ক্যাম্পেইন করছে। এবং এটার একটা বড় কারণ হলো দুটা। একটা হলো যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি গত 24 বছর ধরে যেরকম করে ডিহিউম্যানাইজ করা হয়েছে মিডিয়াতে, আমাদেরকে উন্মানুষ বানিয়ে ফেলা হয়েছে। মানুষ আমাদেরকে এই 2024-এর 5 আগস্টের পরে খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। এবং মানে আমরা যদিও 2001 সালে শরিক ছিলাম, কিন্তু তারপরেও আমাদের মানুষের কাছে পৌঁছার ব্যাপারে কিন্তু রেস্ট্রিকশন ছিল। আনরেস্ট্রিক্টেড ভাবে আমরা পৌঁছাতে পারিনি। এই প্রথম আমরা আনরেস্ট্রিক্টেড ভাবে মানুষের কাছে পৌঁছানোর কারণে মানুষ আমাদেরকে কাছ থেকে দেখছে এবং মিলাতে পারছে না যে আরে মিডিয়া বলছে যে এরা হইলো মানে অমানুষ টাইপের একটা জীবজন্তু, কিন্তু আমরা তো দেখছি যে আমরা বিপদে পড়লে এরাই সবচেয়ে মানে, এবং তারা মিলাচ্ছে যে আরে গত 15-16 বছর আমরা যখন বিপদে পড়েছি এরাই তো আমাদেরকে সহযোগিতা করেছে, জানতাম না যে তখন এরা জামাত কিংবা শিবির। এই যে গুপ্ত কথাবার্তা বলে, বাঘ তো গুপ্তই থাকবে, কুকুরই তো সারাদিন ঘেউ ঘেউ করে, তাই না? তো এই যে জিনিসটা, যে আমাদের প্রতি যে ঘৃণার প্রচার হয়েছে, চাষাবাদ হয়েছে, মানুষ দেখছে যে আরে এরা তো অন্যরকম। এটা একটা বিষয় কাজ করেছে মোমেন্টামের জন্য। আর আরেকটা বিষয় হলো যে গত 1.5 বছর ধরে বিএনপির যে লাগামহীন দুর্নীতি, চাঁদাবাজি এবং মানুষের উপরে অত্যাচার, একেবারে একটা জালিমকে বিদায় করে 1.5 বছর ধরে মানুষের প্রতি জুলুম করেছে মানুষ। এটা তো আপনারা আমাকে বলতে হবে না, মানুষ তো দেখছে। এবং বিএনপির অনেক লোকজন বিএনপির উপরে ক্ষুব্ধ। এবং আমরা সোচ্চারের একটা সার্ভে দেখেছেন আপনারা, যে 30% লোক যারা বলছে জামাতকে ভোট দিবে, তারা একসময় বিএনপিকে ভোট দিয়েছে। সো 30% বিএনপির ভোটার, 1/3 বিএনপির ভোটার, তারা জামাতকে ভোট দিচ্ছে। এবং তারপরে সর্বশেষ কথাটা হলো যে যেইভাবে নির্লজ্জভাবে আওয়ামী তোষণ করে যাচ্ছে, আওয়ামী লীগের পতিত ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন থেকে শুরু করে তাদেরকে যেইভাবে তাদের ভোট পাওয়ার জন্য নির্লজ্জভাবে বিএনপি প্রচারণা চালাচ্ছে, এটাতে বিএনপির যে বেজ, এই বেজ বিরক্ত হয়ে জামাত ইসলামের দিকে ধাবিত হয়েছে। এই কারণে আমরা একটা মোমেন্টাম দেখছি। না, কিন্তু মোমেন্টাম তো দেখছেন, কিন্তু ধরেন পাশাপাশি এটাও আছে যে প্রশাসন পুরো জামাতের নিয়ন্ত্রণে, বিএনপির ওইভাবে মনোযোগ দেয় নাই। বিএনপি ধরেন একটা অংশ চাঁদাবাজিতে লিপ্ত ছিল বা ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য প্রস্তুত ছিল। জামাত খুব সুকৌশলে প্রশাসনের একটা অবস্থান তৈরি করে নিয়েছে। এবং একটা তালিকাও সাম্প্রতিক সময় দেখলাম ফেসবুকে, আমি ভেরিফাই করতে পারি নাই, ভাইরাল হচ্ছে যে কোন জেলায় কারা কারা এনসিপি জামাত। তো আপনি কি মনে করেন যে প্রশাসনে কেমন, আপনাদের দখল কেমন, প্রশাসনের জায়গাটা থেকে আপনারা বেশ শক্তি পাচ্ছেন? বিষয়টা হলো যে প্রশাসন বিএনপি দখল করার চেষ্টা করেছে। ভাই একটা মিনিট সময় দিবেন, আমার এটা ফেসবুকটা এখনো অনলি মি হয়ে আছে, আমি একটু এটাকে চেঞ্জ করে দেই। কিভাবে চেঞ্জ করব? সেটিং এ গিয়ে চেঞ্জ করতে হবে না, তাই না? সেটিং এ, হ্যাঁ, প্রাইভেসিতে যান, প্রাইভেসিতে গেলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি এটা শেয়ার করে রাখি। অনলি মির উপরে ক্লিক করলে আপনি অপশনটা পাবেন। আচ্ছা, ঠিক আছে।
ওকে, সো যেটা বলছিলাম যে দেখেন প্রশাসনকে কিন্তু বিএনপি দখল করেছে। আপনি দেখেন জামাতের কোনো ব্যক্তি প্রশাসনের সাথে সম্পৃক্ত ছিল এই নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা করছে? আপনি দেখেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আসাদুজ্জামান সাহেব, তিনি ঝিনাইদহতে বিএনপির এমপি ক্যান্ডিডেট। এখন যে আপনি আপনাদেরকে দেখেন হ্যাঁ, 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 আপনি জি। দেখেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলা, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, মানে এর মতো নির্লজ্জ লোক আর মনে হয় কোথাও নাই। তিনি তারেক রহমান সাহেবকে বলেছেন যে বাংলাদেশের প্রথম শিশু মুক্তিযোদ্ধা। তিনি ইয়েকে কি বলে ওর নাম, তিনি মানে এমন অবস্থা করেছেন যে তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশে এসেছেন, তিনি সেই তারেক রহমানের বাসের সামনে সেলফি তুলতে গিয়ে তিনি সেনাবাহিনীর হাতে প্রহিত মানে পিটানি খেয়েছেন পর্যন্ত। এই রকম দলবাজ লোকজন বিএনপির আছে, এবং যারা বিএনপির এই অন্যায় আবদার গুলাকে রক্ষা করতে পারছে না, তাদেরকেই জামাত ট্যাগ দেওয়া হচ্ছে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি নিয়াজ সাহেব, ইনি কিন্তু কোনোভাবেই জামাতের সাথে সম্পৃক্ত না। বরং আপনি যদি ওনার মানে অতীত দেখেন, বরং বিএনপির প্রতি ওনার কিছুটা সফট কর্নার আছে। কিন্তু যেহেতু বিএনপির অন্যায় দাবি দেওয়ার সাথে ডাকসু নির্বাচন উনি ক্যান্সেল করেননি বিএনপির চাপের কারণে, তাকে, এবং উনি নামাজ পড়েন, দাঁড়িয়ে আছে, এজন্য ওনাকে একেবারে জামাত ত্যাগ করে দিয়ে দেওয়া হলো। সো এই যে ট্যাগিং এর রাজনীতি, এটা তো খুব দুঃখজনক। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের অবশ্যই বাংলাদেশের মানুষের মধ্যে জামাত এবং শিবিরের প্রতি ভালোবাসা থাকা মানুষের তো অপরাধ না, কিন্তু আমাদের কোনো দলীয় পদাধিকারী কোনো ব্যক্তি প্রশাসনে নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পদাধিকারী না থাকলে ধরেন আপনাদের কাজে জায়গাটা তো অনেক কৌশলেই, তো সেই জায়গাটায় আমি জানি না, আমি ভেরিফাই করতে পারি না, এটা ভেরিফাই করা খুবই টাফ। কারণ বাট এরকম একটা অভিযোগ আছে আপনাদের দিকে। কিন্তু ধরেন আপনারা দুইটা দল গত 15 বছর হাসিনার বিরুদ্ধে ছিলেন, আপনারা জুলুম নির্যাতনের শিকার হলেন, আপনারা গুম খুনের শিকার হলেন, আপনার বাবাকেও ফাঁসিতে হত্যা করা হলো, যেটাকে অনেকে সবাই বলেন যে জুডিশিয়াল কিলিং। তো সেই জায়গাটায় ধরেন 5ই আগস্টের পরে আপনাদের মধ্যে বিরোধটা কেন হলো? এবং ধরেন বিএনপি অভিযোগ করে যে 5ই আগস্টের পরে জামাতের আমির হঠাৎ করেই মানে কি বলবো ভারতের দিকে ঝুঁকে গেলেন, হঠাৎ করেই আওয়ামী লীগকে ক্ষমা করে দিলেন, হঠাৎ করেই ওনার যেসব বক্তব্য, তাতে বিএনপি সন্দেহ করে যে জামাত আপনার প্রথম আঘাতটা করেছে বিএনপিকে, যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা ক্ষমতায় যাব, নিশ্চয়ই আপনাদের কাছে কোনো বাইরের রাষ্ট্রের কোনো সিগন্যাল আছে, না হলে আপনারা এই যে ধরেন এতদিনের যে সম্পর্ক, মানে দুঃখের দিনের সম্পর্কটা হঠাৎ করে সুসময়ে এসে এরকম বৈরিতায় কেন রূপ নিল? কবি রবীন্দ্রনাথের একটা কবিতা ছোটবেলায় মুখস্থ করেছিলাম। সেটার একটা লাইন হলো যে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। তো বিএনপির অবস্থাটা অনেকটা এরকম যে আমরা কেষ্টা হয়ে গিয়েছি, যে অন্যায় অপরাধ করবে বিএনপি, ভারতের দিকে ছুটে যাবে বিএনপি, ভারতের সাথে অলিখিত একটা চুক্তি করে এসেছে। আপনি দেখেন বাংলাদেশের সম্মানের জায়গা, আবেগের জায়গা হলো ক্রিকেট। সেই ক্রিকেটে আমাদের মোস্তাফিজকে আইপিএল এ খেলতে দিল না। এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে আপনারা কোনো বিবৃতি দেখেছেন? যার ফলশ্রুতিতে যা বাংলাদেশের ন্যায্য দাবি যে আমরা আমাদের প্লেয়াররা ভারতে সেফ না, সেখানে এটা আমরা নিউট্রাল ভেন্যুতে খেলার দাবি করেছিলাম, সেটা ইন্ডিয়ার প্রভাবাধীন আইসিসি রিজেক্ট করেছে। এটা নিয়ে কি আপনারা বিএনপিকে কোনো কথা বলতে দেখেছেন? শেখ হাসিনা সেই প্রেস ক্লাবে বসে, ফরেন রিপোর্টার্স ক্লাবে বসে পরিষ্কার বাংলাদেশের সরকার উৎখাতের হুমকি দিচ্ছে। এটা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি। সেটা নিয়ে আমরা কি বিএনপির পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য দেখছি? আপনি এগুলা সব বিষয়ে দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কারভাবে, বাংলাদেশ জামাত ইসলামী অফকোর্স কোনো দেশকে শত্রু বানাতে চায় না। আমরা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা করব না, কিন্তু বাংলাদেশ আমাদের জন্য প্রায়োরিটি। বাংলাদেশের সম্মান, সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষা করে আমরা সবার সাথে সম্পর্ক রাখবো। কিন্তু বিএনপি তো এটা করছে না। সো এখানে মানে এই ধরনের কথাবার্তার তো কোনো যুক্তি নাই। আর দ্বিতীয় কথা হলো যে অবশ্যই আমরা একটা জোট আমরা করেছিলাম, কারণ আমাদের শত্রু ছিল খুব শক্তিশালী। সেই শত্রুর বিরুদ্ধে আমাদের ঐক্য খুবই জরুরি ছিল, এবং এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা সরকারের পতন ঘটিয়েছি। এবং সরকারের পতন ঘটানোর পরে অবশ্যই আমরা নিজেদের শক্তি পরীক্ষা করব নির্বাচনের মাধ্যমে। আমাদের তো বিএনপির অনুগত থাকার আর কোনো সুযোগ নেই, কারণ এখানে তো আমাদের কমন শত্রু বিদায় হয়েছে।
আমরা নির্বাচনে যদি জনগণ আমাদেরকে পছন্দ করে, আমরা আমরা দায়িত্ব পালন করব, জনগণের সেবা করব। যদি আমাদেরকে জনগণ পছন্দ না করে, আমরা জনগণের যে যে আমাদের যেই দায়িত্ব জনগণ আমাদেরকে দিবে, আমরা আমরা লিমিটেড রোল প্লে করব। কিন্তু সমস্যা হয়ে যায় যে বিএনপি 2025-24 সালের অগাস্ট মাসের বিপ্লবের পরে মনে করলো যে তারা ক্ষমতায় চলে এসেছে এবং বেপরোয়া চাঁদাবাজি শুরু করলো। এখন বিএনপি বেপরোয়া চাঁদাবাজি শুরু করেছে যখন, তখন আমরা কিন্তু তাদেরকে বলেছি যে ভাই একটু ধৈর্য ধরেন, জনগণ কেবলই একটা 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 দানব থেকে মুক্ত হলো, এখনই আমরা জনগণের উপরে আবার ব্যবসায়ীদের উপরে এই অন্যায়টা না করি। কিন্তু বিএনপি কিন্তু শুনলো না। আমরা কিন্তু ভাতৃসুলভ আচরণ প্রথমে করেছি, বিএনপি কি ইন্টারনালি আমরা 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 ওয়ার্নিং দিয়েছি, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি চাঁদাবাজি করে যাবেন আর আমরা পাবলিকলি এটা নিয়ে বলতে পারবো না, মানে এটা এটা কি ধরনের এক্সপেকটেশন? আমরা তো বিএনপির দলদাস না, তাই না? না, কিন্তু নকিব ভাই, জামাত কি চাঁদা নেয় না? জামাতের কি রাজনৈতিক অবশ্যই নেয় না। আমরা আমরা চাঁদা নিতে আমরা হয় না? অবশ্যই চাঁদা নেই না। আমরা আমাদের দলকে চালাই আমাদের ইন্টারনাল সহযোগিতার মাধ্যমে। জামাত ইসলামীর প্রত্যেকটা সদস্য তাদের ইনকামের 5% প্রতি মাসে জামাতের তহবিলে দান করে। এটা রিকোয়ারমেন্ট। এটা আমরা আমাদের নিজেদের পয়সায় আমরা দল চালাই। আমরা আমরা কোনো চাঁদাবাজি করি না এবং চাঁদাবাজির সাথে এবং মানে এটা অবশ্যই বাংলাদেশের যে এই চাঁদাবাজির যে কালচার, এটার এই 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 ভাইরাসে আমাদেরও দু একজন ইম্প্যাক্টেড হয়েছে এবং আমরা যখনই খবর পেয়েছি তখনই সাথে সাথে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এবং এটা ওই লোক দেখানো বিএনপির মতো ব্যবস্থা না যে রবিউলকে হত্যা মামলায় দীপ্ত টিভির সাংবাদিককে হত্যার জন্য আমরা বহিষ্কার করলাম, আবার কিছুক্ষণ পরে আমরা একটা বিবৃতি দিয়ে আবার তাকে এখন দেখেন আপনার ঢাকা 10-এ সে নির্বাচিত প্রার্থী। এবং মানে বিষয়টা খুবই নেক্কারজনক যে এই দীপ্ত টিভির সাংবাদিক, সে তার ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুবরণ করার কিছুদিন আগে, যেটা এখন অলরেডি ভাইরাল, সে বলেছে যে কিভাবে রবিউল এবং তার লোকজন তাকে ইন্টিমিডেট করেছে একটা ফ্ল্যাটের বিষয়ে এবং এই ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে রবিউল হত্যায় জড়িত। এবং সেই রবিউলকে বহিষ্কারও করেছে, কিন্তু বিএনপি চিঠি আছে এবং বহিষ্কার করে একদিকে, আরেকদিকে নমিনেশন দেয়। আমরা তো এই নাটকে যাইনি, হাজার হাজার লোককে নাকি বিএনপি বহিষ্কার করেছে, কিন্তু পরের দিন সবাইকে দেখা যায় যে বিএনপি তাদেরকে, আপনি শামা ওবায়েদকে বহিষ্কার করেছিল এর আগে চাঁদাবাজির জন্য, আবার শামা ওবায়েদকে নমিনেশন দিল, দেখা গেল যে ডিপ্লোম্যাটিক মিটিং এ নিয়ে যায়। আমাদের ক্ষেত্রে এটা পাবেন না। আমাদের মধ্যে যারা অপরাধ করেছে আমরা খুব ট্রান্সপারেন্ট। আপনি বলেন আমাদেরকে যে আমাদের কে অন্যায়ের সাথে জড়িত, অবশ্যই আমরা আমরা তো মানে মানুষ হিসাবে কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কিন্তু আমরা ব্যর্থহীন কণ্ঠে যেটা বলি যে আমাদের মধ্যে কেউ যদি ভুল ত্রুটি করে তার দায় দায়িত্ব দল নেবে না, পিরিয়ড। আমরা অন্যায়, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সেইখানে আমাদের দলের কোনো কর্মী, কোনো নেতা যদি দুর্নীতিতে জড়িত হয়, আমরা আমাদের কাছে প্রমাণ দিন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখানে আরো একটা কথা বলে রাখি যে আমরা তো এফবিআইও না, আমরা ডিবি পুলিশও না। আমাদের কাছে যদি কেউ কোনো অভিযোগ দেয়, এটা যদি আমরা মানে খুব ওভারওয়েলমিং এভিডেন্স না থাকে, আমরা তো এটা তদন্ত করতে পারবো না। আমরা অনেক অভিযোগ পাই, আমরা আমাদের লিমিটেড ক্যাপাসিটিতে তদন্ত করে দেখি যে এটাকে আমরা বিশ্বাসযোগ্য মনে করতে পারছি না, তো ব্যবস্থা নেওয়ার তো সুযোগ নেই, তাই না? কিন্তু যদি মিনিমাম আমরা, কারণ আমরা তো এখানে তাকে জেল জরিমানা করছি না, আমরা দল থেকে বহিষ্কার করছি, এবং তারপরে এটা যদি কোনো ফৌজদারি অপরাধ হয়, পুলিশের দায়িত্ব বাদ বাকি কাজগুলো করা। এবং আমরা বেশ কিছু, আমাদের এর সংখ্যাটা খুব বেশি না, 2-1 জন, কিন্তু সমস্যা হলো যে ওই সাদা কাপড়ে ছোট্ট একটা দাগ পড়লেও কিন্তু অনেক দূর থেকে দেখা যায়, যার কারণে আমাদের কিছু বদনাম হয়েছে। কিন্তু আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে দুর্নীতির ব্যাপারে, অপরাধ অন্যায়ের ব্যাপারে আমরা আপোষহীন। আমাদের দলের যত বড় দায়িত্বশীলই হোক না কেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। না, কিন্তু আমি যে যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আপনারা কি ধরেন ইন্ডিপেন্ডেন্টলি পলিটিক্স করার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য কি জামাতের আমির, মানে বিএনপির অভিযোগ যেটা, যে জামাতই তো আমাদেরকে প্রথমে আক্রমণ করছে, জামাতই তো আমাদের থেকে বের হয়ে গেছে প্রথম, জামাতের এই জায়গাটা খুলে বলবেন কিভাবে আক্রমণ করলো, কিভাবে বের হয়ে গেল? মানে জামাতের আমির ইন্ডিপেন্ডেন্টলি একটা কিছুতে যেতে চেয়েছেন, যেটা আমি আপনাকে বলছিলাম যে জামাত তো বিএনপির অঙ্গ সংগঠন না ভাই। জামাত তো ইন্ডিপেন্ডেন্ট একটা সংগঠন, তাই না? জামাত কি মানে জাতীয়তাবাদী জামাত দল নাকি? জামাত কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট জুলাই রাজনৈতিক দল। বিপ্লবের পরে, না কিন্তু নকিব ভাই, জুলাই বিপ্লবের পরে আপনারা কি আরেকটু সহনশীল হয়ে যৌথভাবে যদি থাকতেন, এটা কি দেশের জন্য মঙ্গল হতো না? আমরা আপনি যদি দেখেন যে 5, 6, 7, 8 4 দিন কোনো সরকার ছিল না দেশে, কিন্তু বিএনপি জামাত যে ঐক্যবদ্ধ একটা অবস্থানে ছিল,
সেটা কিন্তু ওই ক্রাইসিসটাকে সুন্দর ম্যানেজমেন্ট করা গেছে কিন্তু কোনো সরকার ছাড়াই। তো সেখানে ধরেন হঠাৎ করে এই যে মানে আমি আসলে কোনো দলের পক্ষে বা বিপক্ষে না। আমার বিষয়টা হচ্ছে ধরেন জুলাই বিপ্লবের পরে ধরেন এবার একটা সংবিধান সংশোধন হবে, একটা সংস্কার হবে বা সকল কিছু হবে। সেই জায়গাটা আমি ঐক্যমত্যের জায়গাটার কথা বলছি আরকি। না, অবশ্যই ঐক্যমতের জায়গায় তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বিষয়টা হলো যে আপনি যেটা রেফারেন্স দিচ্ছেন আমি বুঝতে পারছি যে ডাক্তার শফিকুর রহমান সাহেব একটা প্রাইভেট মিটিং এ, খুব ছোট্ট একটা মিটিং এ ডাক্তারদের সাথে মত বিনিময়ে তিনি কিন্তু কারো নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন যে একটা জালেমের বিদায় হয়েছে আর একটা জালেম আমাদের উপরে চেপে বসেছে, কিন্তু তিনি কিন্তু বিএনপির নাম উল্লেখ করেননি। এবং সেটার কথাই আমি বলছিলাম যে আপনি যেটা বললেন যে আমরা 5 থেকে 8 তারিখ পর্যন্ত খুব সুন্দরভাবে ম্যানেজ করেছি, কারণ তখনও ডক্টর ইউনূস সাহেব শপথ নেননি। এবং তারপরেই একেবারে আপনার সবগুলা টেম্পো স্ট্যান্ড বিএনপি দখল করে ফেললো। এখন মানুষের কষ্ট হচ্ছে, মানুষের কষ্ট পাওয়ার কথা কি আমরা বলতে পারবো না বলেন? আর আপনি যদি ঐক্যের কথা বলেন, আহ, এই ঐক্যটা তো একেবারে একটা ডিসফাংশনাল ঐক্য ছিল একদম শুরু থেকেই। আপনি যদি দেখেন যে 2008 সালের নির্বাচনের পরে আমাদের নেতৃবৃন্দ অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো। ডেফিনেটলি 2013 সালে বেগম খালেদা জিয়া পাবলিকলি সেই হেফাজতের প্রোগ্রাম থেকে শুরু করে সেই সময়গুলোতে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ইনারা জামাতের নেতৃবৃন্দদের নাম ধরে তিনি বলেছেন যে উনারা অপরাধী না। কিন্তু 2013 সালের পর থেকে যখন ক্র্যাকডাউনটা শুরু হলো, তাদেরই কলিগ খালেদা জিয়ার বক্তব্য তো আছে, তিনি পাবলিকলি বলেছিলেন ম্যাডাম খালেদা জিয়া তার প্রতি অসম্ভব শ্রদ্ধা পোষণ করে বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু জামাত ইসলামীর একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো। আপনার চোখে কি বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি এসেছে? আমার বাবাকে হত্যা করা হয়েছে জুডিশিয়ারির মাধ্যমে। আমাকে তো বিএনপির কোনো শীর্ষ নেতা ফোন করে, ইভেন পাবলিকলি, ঠিক আছে আওয়ামী লীগের ভয়ে, আপনি আওয়ামী লীগের নির্যাতনের ভয়ে কথা বলতে পারেন না, মেনে নিলাম, কিন্তু প্রাইভেটলি তো কেউ ফোন করে বলতে পারতো যে ভাই আমরা খুব দুঃখিত, কিছু করতে পারলাম না। উল্টা মির্জা আব্বাস কিন্তু শাহবাগে গিয়েছিল, আপনার মনে আছে? আপনি তখন সময় দেশে ছিলেন, মির্জা আব্বাস শাহবাগে গিয়েছে। সো বিএনপি জামাতের পিছনে ছুরিকাঘাত এবং তেরোই মানে আপনার সেই 11ই মে 2013 সালে যে একেবারে একটা আন্দোলন মানে একেবারে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, সেখানে বিএনপির বিশ্বাসঘাতকতার কারণে আমরা কিন্তু সফল হতে পারিনি। এবং তারপর থেকে বিএনপি যত অবরোধ করেছে, বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে দেওয়া হয়েছে, সেই বালুর ট্রাক সরানোর জন্য ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবিরের ছেলেরা গিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে, গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, বিএনপির একজনকেও কিন্তু আমরা পাইনি। তো তখন থেকে কিন্তু অবিশ্বাসটা শুরু, যে বিএনপি এক্সপেক্ট করতো যে জামাত, এবং বিএনপির রাগটা জামাতের উপরে ছিল যে জামাত কেন নিজেরা মার খেয়ে বিএনপিকে ক্ষমতায় না আনে। আমরা তো বিএনপির জন্য ভাই মার খাবো না, কারণ খেয়েছি। 2014 থেকে 16 সাল পর্যন্ত আমাদেরকে একেবারে শেষ করে দেয়া হয়েছে। আমাদের উপরে যে চরম দমন পীড়ন চালানো হয়েছে, সেই দমন পীড়নের মানে 1% বিএনপির উপরে চালানো হয়নি, বরং বিএনপির সেই সময়ের শীর্ষ নেতা মির্জা আব্বাস সাহেব, সাদেক হোসেন খোকা সাহেব মরহুম, তারা কিন্তু বিএনপির সাথে একটা ডিল করে বাইরে অবস্থান করছিলেন, ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছেন। মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক থেকে শুরু করে সবকিছুই কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য সব ইন্ট্যাক্ট ছিল। আমাদের ইসলামী ব্যাংক থেকে শুরু করে আমাদের পত্রিকা সবকিছু দখল করে। সো উই লস্ট এভরিথিং। আমরা কিন্তু বিএনপির কোনো সহযোগিতা পাইনি, বরং বিএনপি আমাদেরকে ডিস্টেন্স করেছে এই যুক্তিতে যে জামাত যদি বা বিএনপির সাথে আন্দোলনের সাথে থাকে তাহলে পরে নাকি আমেরিকা বিএনপিকে ক্ষমতায় আনবে না, এই ধরনের উদ্ঘট কথাবার্তা। ইভেন আপনি দেখেছিলেন যে 2018 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে জামাত ইসলামীকে ডিরেজিস্টার করার কারণে জামাত নির্বাচন করতে পারছিল না স্বতন্ত্র প্রার্থী ছাওয়া ছাড়া। বিএনপি জামাতকে যে কি তুচ্ছ তাচ্ছিল্য করেছে, জামাতের দায়িত্বশীলদেরকে নমিনেশন দিয়ে সেই নমিনেশন ক্যান্সেল করে শরিক দলকে দিয়েছে, মানে যেই পরিমাণ নোংরামি করেছে বিএনপি, এটা আনপ্রেসিডেন্টেড। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। এবং তারপরে আপনি ইভেন 2024 সালের আগেও আন্দোলনে বিএনপি এক্সপেক্ট করে যে বিএনপির মানে খালেদা জিয়া তখন অসুস্থ ছিলেন ম্যাডাম, ফখরুলকে তিনি ধমকিয়েছেন যে জামাতকে কেন আন্দোলনে আনো না। তারপরে ওই ধমকানি খেয়ে ফখরুল এসে আমাদের হামিদুর রহমান আজাদ সাহেবের কাছে বসে মন খারাপ করেছিল যে ভাই আপনারা আমাদের সাথে আসেন না কেন। হামিদ ভাই বলছেন যে আমরা তো আসতেই চাই, আপনারা তো আমাদেরকে নেন না। তখন সে বলে যে আপনারা আসবেন কিন্তু স্টেজে আসবেন না, বুঝেনি তো আপনারা আসলে আমাদেরকে পশ্চিমা বিশ্ব সমর্থন দিবে না। সো এই যে ডিসরেসপেক্টটা বিএনপি করেছে পদে পদে, যে জামাতকে কাজে লাগাতে চায়, কারণ বিএনপির তো সেই স্ট্রিট পাওয়ার নাই, বিএনপির তো সেই কর্মী বাহিনী নেই।
মানে বিএনপি চেত যে জামাত বিএনপির হয়ে লাঠিয়ালের ভূমিকা পালন করবে, দ্যাটস নট গোনা হ্যাপেন এনিমোর। এবং আন্দোলনের পরেও বিএনপি যখন, আমাদের আন্দোলন যখন সাকসেসফুল হয়েছে, বিএনপি এক্সপেক্ট করেছে যে ওই জামাতকে যেভাবে কর্নারে ওদের বুদ্ধিজীবীরা মনে করে যে জামাতকে ওই 5%-এর মধ্যে বন্দী করে রাখবে, কিন্তু বাংলাদেশ 2001 সালের পরে পরিবর্তিত হয়েছে। বিএনপি এখনো 2001 সালে কিন্তু আটকিয়ে আছে, মনে করছে যে 2001 সালে তাদের যে জনসমর্থন ছিল। এবং খুব ফানি জিনিস, আপনি যদি বিএনপির ইশতেহার দেখেন, বিএনপির ইশতেহার কিন্তু ওই 2001 সালের ইশতেহারকেই তারা কপি পেস্ট করেছে। প্রত্যেকটা জিনিস 2001 সালে যে ওয়াদাগুলা করেছে সেই আবার এই ওয়াদাগুলা করছে, মনে করে যে বাংলাদেশের মানুষের কাছে 2001-এর ইশতেহার নেই। সো বিএনপি 2001-এ বন্দী হয়ে আছে, তাদের কাছে জেনজির সাথে তারা করতে পারছে না, এবং তারা মনে করে যে জামাত ওই ছোট্ট একটা দল ছিল, তাদের আঙ্গুলের নিচে সবসময় থাকবে, তাদের কথা মতো চলবে। আমরা বিএনপির কথা মতো কেন চলবো ভাই? আমরা তো ইন্ডিপেন্ডেন্ট একটা দল, আমরা বিএনপির সাথে সুসম্পর্ক রাখবো এবং আমরা সেটা রেখেছি। এখনো বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কিন্তু বিএনপির যে সমস্ত মানে কি বলা যায় অনলাইন ছাত্রীরা, এই ওয়াহিদুজ্জামান, তারপরে আপনার এই কি ইমতিয়াজ মির্জা, মারুফ মল্লিকের মতো মানে সাইবার দুর্বৃত্তরা যেইভাবে নোংরামি শুরু করেছে জামাত ইসলামের বিরুদ্ধে, মানে এটা আনপ্রেসিডেন্টেড। কিন্তু তারপরও আমরা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এখনো সুসম্পর্ক রাখি। সবগুলা রাজনৈতিক দলের মধ্যে কিছু মিনিমাম ঐক্যমত থাকতে হবে, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই তো ইন্ডিপেন্ডেন্ট, আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে আমরা আমাদের শক্তি পরীক্ষা করব। এবং এখানে তো আওয়ামী লীগের এসে যাওয়ার ভয় নাই আমাদের। যদি আমরা আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতাম, তাহলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতাম। কিন্তু আওয়ামী লীগ জনসমর্থনহীন, এখন বাংলাদেশের রাজনীতিতে ইররেলেভেন্ট। সুতরাং আমরা নিজেদের মধ্যে তো শক্তি পরীক্ষা করতেই পারি। এখন বিএনপির চেয়ে যা বাংলাদেশে জামাতের প্রতি জনসমর্থন বাড়ছে, এটার জন্য যদি বিএনপি ঈর্ষান্বিত হয়ে থাকে, আমাদের তো করার কিছু নাই। মানে আমরা তো বিএনপি দরদার না। আমরা গত বিশেষত ধরেন আমরা যদি বলি যে বাংলাদেশে একটা ইসলামিক দলের জন্য বা ইসলাম বেসড একটা দলের জন্য বিশ্ব কতটুকু প্রস্তুত, আপনাদের পর্যবেক্ষণটা কি? এবং ভারতের গত কয়েক মাসের বা গত 15 দিনের যে টক শো বা পত্রিকার নিউজ বা সবকিছু, তারা উদ্বিগ্ন যে বাংলাদেশে, তারা চায় না যে বাংলাদেশে একটা ধর্মভিত্তিক দল বা ধর্মীয় ঘরানার কোনো দল ক্ষমতায় আসুক। তো ওয়ার্ল্ড কতটুকু প্রিপেয়ার যে জামাত ক্ষমতায় আসলে বৈশ্বিক রিয়াকশন কি হতে পারে? আপনাদের এনালাইসিস কি, আপনাদের পর্যবেক্ষণ কি? আমি যতটুকু জানি যে আপনারা ইতিমধ্যেই মানে গুরুত্বপূর্ণ দেশগুলোয় আপনাদের যোগাযোগ করেছেন, আপনাদের সঙ্গে সেই যোগাযোগগুলো আছে। আমরা একটু জানতে চাই যে আসলে অবস্থাটা কি। প্রথম কথা হলো, আমরা রাজনীতি করি বাংলাদেশের জনগণের জন্য। সো বাংলাদেশের জনগণ যেটা চাবে সেটাই ফাইনাল। এখন ভারত কি চাইলো সেটা যদি আমাদেরকে বুঝে চলতে হয়, তাহলে তো আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকতো। ভারতের তো ওই ক্যাপাসিটি নাই ব্যালট বক্সে গিয়ে ভোট দেওয়ার। ভারতের সবচেয়ে বড় অ্যাসেট সেটা ছিল শেখ হাসিনা, সেই অ্যাসেটকেই তো তারা প্রোটেক্ট করতে পারে নাই। সুতরাং ভারত কি চেলো না চেলো এটা বাংলাদেশের জনগণ কেয়ার করে না, বরং এটাকে আমরা একটা ব্যাজ অফ অনার হিসেবে নেই যে বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যর বিরোধী, বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরির বিরোধী, এবং বাংলাদেশ জামাত ইসলামী ভারতের ব্যাপারে সবচেয়ে বেশি অনমনীয় এবং সবচেয়ে বেশি বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করতে পারবে, এটা এই বিশ্বাসের কারণেই ভারত জামাত ইসলামীকে ম্যানেজ করতে পারবে না, এই কারণেই তাদের এই অস্বস্তি। আর সবচেয়ে বড় কথা হলো যে ভাই, দুনিয়াতে এখন যতগুলা মানে কি বলা যায় যে ফ্যাসিস্ট, রিলিজিয়াস ফ্যাসিস্ট সরকার আছে, তার মধ্যে ভারত সবচেয়ে অন্যতম। ভারতের বিজেপির যেই আইডিওলজি, হিন্দুত্ব আইডিওলজি, সেটা হলো একেবারে একটা ফ্যাসিস্ট আইডিওলজি। তারা প্রকাশ্য মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার জন্য লিঞ্চিং করে হত্যা করছে। সো সেই দেশ এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট, সেখানে ভারতের উপরে নিষেধাজ্ঞার পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। কিন্তু বৈষয়িক চায়না এবং ইন্ডিয়া ক্যালকুলাসের কারণে আমেরিকা অতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে না ভারতের ব্যাপারে। কিন্তু আপনি যদি মানে ধর্মীয় কথা বলেন, তাহলে তো ভারতের চেয়ে অত্যাচারী রাষ্ট্র পৃথিবীতে আর দুইটা নেই। তাদের ওটা অন্য কেউ বলতে পারে, কিন্তু ভারতের পক্ষে তো মানায় না এ কথা। কারণ বিজেপি যেভাবে মুসলিম নির্যাতনের তাদের রেকর্ড, এবং শুধু মুসলিম না, আপনারা দেখেছেন যে খ্রিস্টানদের প্রতিও তারা কিভাবে নির্যাতন করে। এই বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিস্টান পাদ্রীকে জোর করে গরুর গোবর খাওয়ানোর মতো ঘটনা ঘটেছে। সো ইন্ডিয়ার কথা
আমাদের ধর্তব্যের বিষয় না, এবং তাদের যে কথাবার্তা এটার মধ্যে চরম একটা দ্বিচারিতা রয়েছে। দ্বিতীয় বিষয় হলো যে বিশ্ব কিন্তু বদলে গিয়েছে। আমরা দেখেছি যে সিরিয়ার যিনি বর্তমান রাষ্ট্রপ্রধান, তার উপরে কিন্তু $1 মিলিয়ন বাউন্টি ছিল তার মাথার উপরে, যে তিনি একজন আইসিসের শীর্ষ নেতা ছিলেন, এবং সেই ব্যক্তি আমরা দেখেছি হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে মিটিং করেছে। সুতরাং আমরা যে জুজুর ভয় দেখাই যে এই হলে ওই হবে, ওই হলে ওই হবে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দীর্ঘ 12 বছর ধরে 2013 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ রাখি, এবং কনক সরোয়ার ভাই, আপনিও বিভিন্ন সময় স্টেট ডিপার্টমেন্টের সাথেও বৈঠক করেছেন। আপনি বলতে পারবেন, এবং যারা এখানে যোগাযোগ রাখে তারা বলতে পারবে, যে অবশ্যই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কারণে জামাতকে ভালোবাসার কোনো কারণ নাই, এবং আমরা কারো কথা মতো চলি না, আমরা আমাদের কথা মতো চলি, জনগণের কথা মতো চলি। কিন্তু আমরা সবার সাথে সম্পর্ক রাখতে চাই, আমরা এনগেজড, এবং তাদের আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের ব্যাপারে তাদের সেরকম কোনো অস্থিরতা এবং প্রশ্ন নেই। বরং আমি গতকালকেও ওয়াশিংটন ডিসি থেকে এসেছি, আমরা দেখতে পাচ্ছি যে তারা কাইন্ড অফ প্রস্তুত, এবং তারা জানে যে বাংলাদেশে জামাত ইসলামী খুবই ভালো ফলাফল করতে পারে। সো তাদের এরকম প্রস্তুতি আমি দেখেছি। অন দ্য আদার হ্যান্ড, তারেক রহমান সাহেবের ব্যাপারে মার্কিন প্রশাসনে এখনো অনেক বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠা আছে, তার দুর্নীতির ব্যাপারে প্রমাণিত তথ্যাদি তাদের কাছে আছে। সুতরাং আপনি যদি তারেক রহমান সাহেব এবং ডক্টর শফিক সাহেবের মধ্যে কম্পেয়ার করেন, ডক্টর শফিক সাহেব অক্টোবর মাসে ওয়াশিংটন ডিসিতে এসেছেন, এবং তিনি খুব হাই লেভেল মিটিং করেছেন। তারেক রহমান সাহেব কিন্তু ওয়াশিংটন ডিসিতে আসার সাহস এখনো পর্যন্ত করেন। সেদিক থেকে দেখতে আমরা দেখব যে আমাদের বিদেশে কোনো প্রভু নেই, আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে রাজনীতি করি, কিন্তু আমরা সবার সাথে এনগেজ করছি। আমাদের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নের উত্তর দেব, এবং আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলোর মাধ্যমে যে কনসার্নগুলো আমাদের ব্যাপারে, আমাদের শত্রুরা আমাদের ব্যাপারে মিস ইনফরমেশন ছড়িয়ে রেখেছে, আমরা এর সবটুকুই ডিফিউট করতে পেরেছি। এবং আমাদের সাথে আপনি দেখেছেন যে অলমোস্ট বাংলাদেশের বিভিন্ন কূটনীতিকরা লাইন দিয়ে ডক্টর শফিক সাহেবের সাথে দেখা করছেন। সো আপনি যে উদ্বেগের কথা বললেন, এই উদ্বেগ থাকলে তো লাইন দিয়ে দেখা করতে পারতেন না।